সবাইকে অভিনন্দন। জি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের সাম্প্রতিক বিষয়গুলি ক্লাসে। আজকেও আন্তর্জাতিক বিষয়গুলির যে ক্রাইসিসগুলি আছে, অর্থাৎ যেগুলোর আমি নাম দিয়েছিলাম নেতিবাচক যে দিকগুলো, অর্থাৎ নেগেটিভ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গতদিন একটা ক্লাস নিয়েছি এবং আজকে একটা ক্লাস নেব। এই দুইটা ক্লাস থেকে আপনি 1 থেকে 2টা সাম্প্রতিক প্রশ্ন পাবেন, আর একটি ক্লাস আন্তর্জাতিকের উপরে হবে, সেটা আগামীকালই হবে। আর এরপরে আর 3টা ক্লাস বাংলাদেশ বিষয়গুলির উপরে হবে, অর্থাৎ মোট 6টা আন্তর্জাতিক বিষয়গুলির ক্লাস হবে আপনাদের। তার দ্বিতীয় ক্লাস চলছে আজকে। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেন। আজকেও খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব এবং আশা করি, এটা আশা নয়, এটা বিশ্বাস, যতটুকু আলোচনা করব বা যতটুকু পড়াবো সেখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন। আপনারা যদি এগুলোই পড়তে পারেন তাহলে আমি আশাবাদী যে আপনারা নৈরাশ হবেন না এবং মিলিয়ে নেবেন টপিক, এবং যে কথাগুলো বলেছি সেগুলো পরীক্ষা দেওয়ার পর 19 তারিখে আপনারা মিলিয়ে নেবেন। অবশ্যই 19 তারিখ রাতে আমি প্রশ্ন সলভ ক্লাসে হাজির হব। অর্থাৎ 19 তারিখে পরীক্ষা দেওয়ার পরে সবচেয়ে বেশি যে বিষয়টি সবার কাছে গুরুত্ব পাবে সেই বিষয়টা হচ্ছে প্রশ্নের আনসার নিয়ে অনেকেই কনফিউজ থাকবে। হয়তো সব প্রশ্ন না, কয়েকটা প্রশ্ন নিয়ে সবাই কনফিউজ থাকবে। সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর বা সঠিক উত্তর প্রদান করব। আপনারা লাইভটি শেয়ার করুন, লাইভটি শেয়ার করুন। হ্যালো, হ্যাঁ, আমি একটু ক্লাসে পরে ফোন দিই। কোথায় আছে? তো যে কথা বলছিলাম যে অবশ্যই 19 তারিখে রাতে আপনাদের প্রশ্ন সলভ করে দেব। বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল এবং নৈতিকতা, এই 70 মার্কসের সঠিক সমাধান করে দেব আপনাদেরকে। তো যাই হোক, আর কথা নয়, আমরা শুরু করছি আজকে। আপনারা জানেন যে গত 4 আগস্ট 2020, অর্থাৎ করোনাকালীন সময়ে যখন লকডাউন চলছে, তখন লেবাননের রাজধানী বৈরুত, লেবাননের রাজধানীর নাম কি? বৈরুত। এই বৈরুতে এক বিস্ফোরণ ঘটে। বৈরুত বিস্ফোরণ, যেটা বৈরুতে একটা বিস্ফোরণ ঘটে, সেটির নাম আমরা করলাম বৈরুত বিস্ফোরণ। এই বৈরুত বিস্ফোরণ আমি আমার বেসিক জিকে বইয়েও দিয়েছি, কিন্তু আপনি কতটুকু পড়বেন বা কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এটা আপনাকে জানতে হবে। এই যে বৈরুত বিস্ফোরণটা ঘটে, প্রথমত তারিখটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনারা 42তম বিসিএস এ দেখছেন বেশ কিছু প্রশ্ন আপনার তারিখ আসছে। অর্থাৎ তারপরেও যে তারিখগুলো আসছে সেই তারিখগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট কোনো তারিখ না, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তারিখ হচ্ছে 4 আগস্ট 2020। তারিখ হচ্ছে 4 আগস্ট 2020। এটা কি ঘটলো? এটা বৈরুতে একটা বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণটা কবে ঘটলো? 4 আগস্ট 2020 এই সময় ঘটলো। কি কারণে ঘটলো? যে কারণে ঘটছে সেটা হলো অ্যামোনিয়াম নাইট্রেট। এইটা আপনাকে মনে রাখতে হবে। বিজ্ঞানের ছাত্র যারা, এটা তারা খুব ভালো বুঝে। যারা বিজ্ঞানের ছাত্র নয় তাদেরকে অবশ্যই এই জায়গাটা একটু মনে রাখতে হবে। বিজ্ঞানের ছাত্রদের এমনি মনে থাকবে। অ্যামোনিয়াম নাইট্রেট, এই অ্যামোনিয়াম নাইট্রেট যেটা 6 বছর ধরে মজুদ ছিল, এই 6 বছর ধরে মজুদ থাকে অ্যামোনিয়াম নাইট্রেট, এর পরিমাণ ছিল 2750 মেট্রিক টন। যাও, এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট এইটা 6 বছর ধরে মজুদ ছিল। এই মজুদকৃত অ্যামোনিয়াম নাইট্রেটটা বিস্ফোরণ ঘটে, আর যে বিস্ফোরণের কারণে এখানে
43 মিটার বা 141 ফুট গর্তের সৃষ্টি হয়। 43 মিটার বা 141 ফুট গর্তের সৃষ্টি হয়, গর্তের সৃষ্টি হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এত কঠিন কোনো কথা আসবে না। এই যে বৈরুত বিস্ফোরণ কি কারণে ঘটে, এটাই পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যামোনিয়াম নাইট্রেট অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে বৈরুতে বিস্ফোরণ ঘটে, এটাই হচ্ছে এখানকার টপ কোশ্চেন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কত মেট্রিক টন, কতটুকু গর্তের সৃষ্টি হয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ না। তারপরেও আমরা আলোচনার স্বার্থে আমরা এখানে আলোচনা করেছি। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এটার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আছে। আপনি বলবেন বাংলাদেশের সম্পৃক্ততা কি? হ্যাঁ আছে। এখানে ভূমধ্য সাগরে, কোথায়? ভূমধ্য সাগরে, ভূমধ্য সাগরে বাংলাদেশের বাংলাদেশের একটা যুদ্ধ জাহাজ ছিল, এটার নাম হলো বিজয়। এই জাহাজটার নাম কি? বিজয়। এই যুদ্ধ জাহাজটায় থেকে 21 জন আহত হয়। এখন প্রশ্ন হতে পারে সম্প্রতি বৈরুত বিস্ফোরণে বাংলাদেশি কয় সৈন্য বা বাংলাদেশি কয়জন আহত হয়? 21 জন আহত হয়। তারপরে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন না, একটু নিচে লেখা হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তা না, তবে এখানকার গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। মনে রাখবেন আমার কথা, যদি প্রশ্ন আসে এভাবেই আসবে। বিডি অ্যাসপেক্ট বাংলাদেশের কি হলো? আচ্ছা, ভূমধ্য সাগরে বিজয় নামক যে যুদ্ধ জাহাজ ছিল, এটায় 21 জন আহত হয়। কোন দেশে? বাংলাদেশে। আমার কথা রেকর্ড করে রাখবেন, যদি কখনো বৈরুত বিস্ফোরণ আসে আগামী পরীক্ষায়, তাহলে আপনি দেখবেন অ্যামোনিয়াম নাইট্রেটটা পরীক্ষায় আসছে। অতএব আপনি চোখ বন্ধ করে এই লাইনটা বেশি বেশি মনে রাখুন, এতে কিন্তু আপনার খুব উপকারে আসবে। তো বৈরুত বিস্ফোরণের পর আমরা আরেকটা আলোচনায় ঢুকবো। আমাদের এখনকার আলোচনা হচ্ছে জর্জ ফ্লয়েড হত্যা। জর্জ ফ্লয়েড হত্যা, জর্জ ফ্লয়েড হত্যা আমাদের এখনকার আলোচনা হচ্ছে জর্জ ফ্লয়েড হত্যা। এখন দেখেন, আপনারা কিন্তু এই হত্যাযজ্ঞটা বেশি দিনের ঘটনা এবং একটা আলোচিত ঘটনা, আলোচিত একটা ঘটনা। এই আলোচিত ঘটনা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন যে জর্জ ফ্লয়েড ছিল একজন কৃষ্ণাঙ্গ, আর সে নিহত হয় একজন শ্বেতাঙ্গ পুলিশের হাতে। এই ঘটনা আপনারা জানেন। জর্জ ফ্লয়েড মারা যায়। জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর কিছুদিন পর আরেকজন কৃষ্ণাঙ্গ মারা যায় শ্বেতাঙ্গর হাতে। এই যে পরপর দুইটা ঘটনার একটা আন্দোলনের রূপ নেয়, যে আন্দোলনটাকে বলা হয়েছে ব্ল্যাক লাইভ ম্যাটার। আমি খুব সংক্ষেপে কথা বলছি, বিস্তারিত বলছি না, কারণ বিস্তারিত আপনার প্রয়োজন নাই। এই মুহূর্তে বিস্তারিত করার আপনার পরীক্ষা নষ্ট করে দেওয়া একই কথা। এই যে জর্জ ফ্লয়েড হত্যা, তাহলে কি প্রশ্ন হতে পারে? সম্প্রতি ব্ল্যাক লাইভ ম্যাটার সংগঠিত হয় কোন দেশে? তাহলে এই হত্যাকাণ্ডটা হয়েছে যুক্তরাষ্ট্রে, এ হলো 1 নাম্বার। এখন প্রশ্ন আসতে পারে কোন শহরে? দেখেন, এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে। দেখেন, কয়েক ধরনের প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে কোন অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড হত্যা হয়? তাহলে আপনি কি উত্তর দিবেন? মিনেসোটা অঙ্গরাজ্যে। প্রশ্ন হতে পারে কোন শহরে? মিনিয়াপলিস শহরে। প্রশ্ন হতে পারে কোন দেশে? যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই পুরো লাইনটা আপনাকে মনে রাখতে হবে। তবে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি হলো ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলনটি সংগঠিত হয়েছে কোন দেশে? আপনি চমৎকারভাবে উত্তর দিবেন যুক্তরাষ্ট্রে।
বা বলতে পারে কোন রাজ্যে, যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে, আপনি দিবেন মিনেসোটা। বলতে পারে যুক্তরাষ্ট্রের কোন শহরে, আপনি দিবেন মিনিয়াপলিস শহরে। দেখেন সব বইয়ে, বাজারে যত বই আছে সব এই তথ্যগুলো আছে, কিন্তু আপনি আমার ক্লাস করবেন কেন? এই যে ক্লাস করতেছেন আপনার মুখস্থ হয়ে যাচ্ছে, এবং আমি ব্যাখ্যা দিচ্ছি কি মনে রাখতে হবে, কারণ আপনাকে কেউ কিন্তু বলে নাই যে আপনাকে কিভাবে মনে রাখতে হবে। এই জর্জ ফ্লয়েড যখন মারা যায় তখন সে বলতেছিল আই ক্যান্ট ব্রেথ, যদি এটা ইম্পর্টেন্ট না, বাট আপনি জেনে রাখলেন। অর্থাৎ সে মারা যাওয়ার সময় যে কথাটা বলছিল, অর্থাৎ এটাই বাণী হয়ে গেছে। জর্জ ফ্লয়েড মারা যাওয়ার সময় বলতেছিল আই ক্যান্ট ব্রেথ। বুঝতে পেরেছেন? অতএব এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। ওকে, এই হচ্ছে জর্জ ফ্লয়েড হত্যা। তারিখটা মনে রাখেন 25শে মে 2020। তারিখের প্রতি হঠাৎ করে জোর দেওয়ার কারণ হলো 42তম বিসিএস। তবে আপনারা তারিখ নিয়ে একটুও করেন না, টেনশন করেন না। 25শে মে 2020। শোনেন, তারিখ নিয়ে যদি আপনারা খুব বেশি লাফালাফি করেন পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে। আপনি হঠাৎ করে এখন একটা সময় বাজারে বইও বের হইতো যে হচ্ছে দিবসের উপরে, কোন দিবস কবে। আরে ভাই, এত দিবস মুখস্থ করার দরকার নেই। কোন দিবস পরীক্ষায় আসে বা কোন তারিখগুলো আসে এগুলো বোঝাই যায়। আর দুই একটা আপনি পারবেন না, পড়লেও পারবেন না, আনকমন দুই একটা থাকতে পারে। অতএব তারিখ নিয়ে এত আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি একদম টেনশন করেন না তারিখ নিয়ে, বাদ দেন। তারপরেও জর্জ ফ্লয়েড হত্যা, এই ঘটনাটা মোটামুটি আমাদের সবারই জানা। এটা 25শে মে 2020 এই ঘটনাটি ঘটেছে, এইটুকু মনে রাখেন। যদি জর্জ ফ্লয়েড হত্যা থেকে প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে প্রশ্ন হবে ব্ল্যাক লাইভ ম্যাটার সম্প্রতি বা ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলন সম্প্রতি কোন দেশে বা কোন অঙ্গরাজ্যে বা কোন দেশের কোন শহরে এটা সংগঠিত হয়, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। বিলিভ ইট অর নট, পরীক্ষার পর আপনি আমার কথা, আমি তো লাউড দিচ্ছি, তাই না? আমি তো অন রেকর্ডে আছি, আমি লাইভ দিচ্ছি, অতএব আপনারা মিলিয়ে নিয়ে। বুঝতে পেরেছেন? ওকে, এবার আসেন। শোনেন, ক্লাস ঠিক মতোই চলছে, কারণ আমি আরেকটা ডিভাইস দিয়ে দেখছি যে যদি ক্লাসে কোনো প্রবলেম হয় তাহলে আমিও দেখতে পাবো আপনাদের মতো করে, কারণ আমার ডান পাশে আরেকটা ডিভাইস চলছে, যে ডিভাইসের মাধ্যমে আমি দেখছি ক্লাসটা ঠিক মতো চলছে কিনা। যদি ব্লার দেখায় তাও আমি বুঝতে পারবো, আপনার সাথে সাথে আপনিও যেমন বুঝতে পারবেন আমিও তেমন বুঝতে পারবো। ঠিক আছে, এবার আসেন। 42তম বিসিএস একটা প্রশ্ন আছে, সম্প্রতি কোন মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক সৃষ্টি করেছে বা সম্পর্ক সূচনা করেছে। যাই হোক, সম্পর্ক যাই হোক, এটা পরীক্ষায় প্রশ্ন এসে গেছে, তারপরেও পড়াচ্ছি কারণ আরেকটু বিস্তারিত পড়াচ্ছি, প্রশ্ন হতেই পারে। ইসরায়েলের সাথে শুধু সংযুক্ত আরব আমিরাতের হয় নাই, ইসরায়েলের সাথে এখানে ঘটছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। আপনাকে একটা দেশ মনে রাখলে চলবে না, যেহেতু 42-এ এখান থেকে প্রশ্ন হিট করছে সেহেতু এই জায়গাটা পড়া উচিত। এখন মনে করার কোনো কারণ নাই যে 42-এ এখান থেকে প্রশ্ন আসছে 41-এ এখান থেকে প্রশ্ন হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। এখন দেখেন, ঘটনা হলো এই চুক্তির একটা নাম আছে। এই যে ইসরায়েলের সাথে যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের যে একটা চুক্তি হয়েছে, এই চুক্তির নাম হলো আব্রাহাম অ্যাক্টস। এইটা আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ যদি আপনাদের কোনো কারণে এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই কথাটাই পরীক্ষায় আসবে। চুক্তির নাম আব্রাহাম অ্যাক্টস। অর্থাৎ ইসরায়েলের সাথে যে আরব আমিরাত ও বাহরাইনের যে চুক্তি হয়েছে, এই চুক্তির নাম হচ্ছে কি? আব্রাহাম অ্যাক্টস। এটাই আপনাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে 41তমতে, যেহেতু এখান থেকে 42-এ প্রশ্ন আসছে, 41-এ প্রশ্ন আসলে এই প্রশ্নটি আপনাকে করবে। এখন এটার এই চুক্তির তারিখ হলো 15ই সেপ্টেম্বর
আপনি তারিখটা মনে রাখতে পারেন এবং গুরুত্ব দিয়ে মনে রাখতে পারেন। যদি তারিখ পড়ার আপনার খুব ইচ্ছা থাকে আপনি এটাকে গুরুত্ব দিয়ে মনে রাখতে পারেন। 15 সেপ্টেম্বর 2020 এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। তো এখানে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে অধিকৃত পশ্চিম তীরের অর্থাৎ আর কোনো ভূমি দখল করবে না ইসরায়েল, অর্থাৎ পশ্চিমের আর কোনো ভূমি অধিকৃত যে পশ্চিমে ভূমি রয়েছে তার ইসরায়েল দখল করবে না। এখন ঘটনা হচ্ছে এখানে আরো কিছু বিষয় ইম্পর্টেন্ট আছে যে বিষয়গুলো আপনার মনে রাখা উচিত। তাহলে আমরা কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। বললাম যে ইসরায়েলের সাথে সম্প্রতি কোন মধ্যপ্রাচ্য দেশে চুক্তি হয়েছে। এখন 42-এর অপশনে ছিল সংযুক্ত আরব আমিরাত, 41-এ অপশনে বাহরাইন থাকতে পারে। তাহলে আরব আমিরাত এবং বাহরাইন এই দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। বা তাদের সাথে যে চুক্তি হয় চুক্তির নাম কি? আব্রাহাম অ্যাক্টস। কত তারিখে চুক্তি হয়? 15 সেপ্টেম্বর 2020। এখানে একটা কথা আছে, সেটা হলো সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত ইউএই এর পক্ষে যিনি স্বাক্ষর করেন তার নামটা আপনাকে মনে রাখতে হবে। যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান। মোহাম্মদ আল নাহিয়ান, যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান, তিনি হচ্ছেন পররাষ্ট্র দায়িত্বে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সংযুক্ত আরব আমিরাতের। আর বাহরাইনের পক্ষে ছিলেন আব্দুল লতিফ আল জায়ানি। এটি ইম্পর্টেন্ট নাও, উপরেরটা ইম্পর্টেন্ট। বাহরাইন আব্দুল লতিফ আল জায়ানি, দুজনেই পররাষ্ট্রমন্ত্রী আর কি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তো পরের জন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ইউএই। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনাকে বলতে পারে সম্প্রতি ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন চুক্তি করার ফলে কোন দেশটি আরব লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করে? একটু উত্তর দেন দেখি, কে কোন দেশ পদত্যাগ করে? এই ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি আরব লীগের সভাপতির পদ থেকে কোন দেশ পদত্যাগ করে? উত্তর দেন, আপনার উপকার হবে। এই প্রশ্ন আসার সম্ভাবনা আছে খুব বেশি। এই সময় একটা দেশ আরব লীগের সভাপতি ছিল, এই দেশটি এই যে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে চুক্তি করার কারণে ওই দেশটি সভাপতির পদ থেকে পদত্যাগ করে, সেই দেশটির নাম কি? এটাই হচ্ছে পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। আমি অন রেকর্ড আমি ভোকাল দিচ্ছি আপনাদের সামনে, 19 তারিখে মিলিয়ে দেখবেন। যদি এই টপিক থেকে প্রশ্ন হয়, প্রশ্ন এইভাবেই হবে। কি লিখছেন? ইউএই, নো, রং অ্যান্সার। আচ্ছা লিখে নেন, এই সময় ফিলিস্তিন ছিল আরব লীগের সভাপতি, এই ফিলিস্তিন পদত্যাগ করে এই ইস্যুকে কেন্দ্র করে। অর্থাৎ প্রশ্নটা কি হতে পারে? সম্প্রতি ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন চুক্তি করার ফলে আরব লীগ থেকে কোন দেশ, আরব লীগের সভাপতি থেকে কোন দেশ পদত্যাগ করে? অ্যান্সার উইল বি ফিলিস্তিন। এক ভাই দিয়েছে সুলতানা রাসেল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আপনাদের। এইগুলো আপনাদেরকে কিন্তু দেখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। এবার আসেন আমরা আরেকটা বিষয় পড়ব, সেটা হলো ডিল অফ দ্য সেঞ্চুরি। এটা খুব গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ না, পড়াচ্ছি, এতটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট না, তারপরেও পড়াচ্ছি কেন? কারণ যদি কাজে লেগে যায় কখনো তো লেস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে, তাই না? এই কারণেই পড়াচ্ছি। অতএব ডিল অফ দ্য সেঞ্চুরি, আপনারা জানেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যে শান্তি পরিকল্পনা, এটি ডিল অফ দ্য সেঞ্চুরি নামে পরিচিত। তিনি এটা প্রকাশ করেন, এটা প্রকাশিত হয় 28 জানুয়ারি 2020। জানুয়ারি 2020
এটার গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা জানেন যে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এই বিষয়টাকে 1 ফেব্রুয়ারি 2020 আরব লীগের সদর দপ্তর কায়রোতে এটাকে ডিল অফ দ্য সেঞ্চুরিকে প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ ডিল অফ দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করে আরব লীগ, প্রত্যাখ্যান হয় আরব লীগের সদর দপ্তর থেকে। ভাই ভিডিও মাঝে মাঝে আটকে যাচ্ছে না, আমি আগেও বলেছি আমার পাশে একটা ডিভাইস আছে, আটকে গেলে আমি দেখব। আপনি যেমন দেখেন হয়তো আপনার কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, আর আটকে গেলে আমি বলবো যে আটকে গেছে, বুঝতে পেরেছেন? ওকে, দেখেন তাহলে এই যে ডিল অফ দ্য সেঞ্চুরিকে কি বললো, এই যে ডিল অফ দ্য সেঞ্চুরিকে বলা হলো এটা হলো শতাব্দীর সেরা ধাপ্পাবাজি, ব্লাফ অফ মিলেনিয়াম। কি বলা হলো? এটা হচ্ছে ব্লাফ অফ মিলেনিয়াম, অর্থাৎ শতাব্দীর সেরা ধাপ্পাবাজি হচ্ছে ব্লাফ অফ মিলেনিয়াম বা এই ডিল অফ দ্য সেঞ্চুরি, এটাকে আখ্যায়িত করলো। তাহলে এটাও আপনাকে মনে রাখতে হবে, মূল বিষয় হচ্ছে এই যে ডিল অফ দ্য সেঞ্চুরি এটা করার মূল বিষয় কি ছিল? মূল বিষয় হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া, ফিলিস্তিন কর্তৃক স্বীকৃতি। এর ফলে ফিলিস্তিনও কিছু সুবিধা পাবে, কিন্তু এই যে ফিলিস্তিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে এই বিষয়টা আরব লীগ মেনে নেয়নি এবং বলছে এটা হচ্ছে ব্লাফ অফ মিলেনিয়াম, শতাব্দীর সেরা ধাপ্পাবাজি। এখন এই যে ঘটনাটা ঘটলো, ফিলিস্তিন কি পেত যদি হইতো? তাহলে দেখেন এখানে আরো কিছু বলছে, হামাসকে বলছে, হামাসকে বলছে সব অস্ত্র, হামাসকে কি বললো? সব অস্ত্র জমা দিতে বললো, আত্মসমর্পণ করতে বললো। যে এই চুক্তির বিষয় কি হবে? হামাস সব অস্ত্র আত্মসমর্পণ করবে, ফিলিস্তিন ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিবে। আর ঘটনা ঘটলো যে ফিলিস্তিনের লাভ হলো, আবুদিস নামে ছোট্ট একটা গ্রাম আছে, আবুদিস, এই গ্রামটার নাম মনে রাখেন। এই গ্রামে ফিলিস্তিন তার রাজধানী প্রতিষ্ঠিত করতে পারবে। আরো কিছু বিষয় ছিল যেগুলো আপনার প্রিলিমিনারিতে দরকার না, যেমন ইসরায়েলের রাজধানী জেরুজালেমকে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে এই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে। আর এই রাজধানীকে অর্থাৎ ইসরায়েলের রাজধানী জেরুজালেমকে মেনে নেওয়া এবং পরবর্তীতে আপনারা জানেন জাতিসংঘে ভোটাভুটির মাধ্যমে এটা প্রত্যাখ্যান হয়। তারপরেও জোর করে মার্কিন দূতাবাস এই জেরুজালেমে স্থানান্তর করা হয়। এগুলো ঘটনা ঘটেছে ইতিমধ্যে। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, 28 জানুয়ারি 2020 ডিল অফ দ্য সেঞ্চুরি প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, এটাকে ব্লাফ অফ মিলেনিয়াম, শতাব্দীর সেরা ধাপ্পাবাজি হিসেবে আখ্যায়িত করা হয়। এই ডিল অফ দ্য সেঞ্চুরির মূল বিষয় ছিল হামাস অস্ত্র সমর্পণ করবে হামাস, আর ফিলিস্তিন কর্তৃক ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে মেনে নিবে। তারপরে হচ্ছে এই যে এই বিষয়গুলো, এরপরে ফিলিস্তিনের লাভ হচ্ছে আবুদিস নামক একটা গ্রামে ফিলিস্তিন তার রাজধানী প্রতিষ্ঠিত করতে পারবে। এই বিষয়গুলো ছিল, বুঝতে পেরেছেন? তো আমরা এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, অলরেডি 42-এ চলে আসছে, সেটা হলো যুক্তরাষ্ট্র তালেবান চুক্তি, ইউএসএ তালেবান। অনেকে বলতে পারেন এটাকে নেগেটিভ ইস্যুর মধ্যে নিলাম কেন? এটা আসলে নেগেটিভ ইস্যু না, এটা পজিটিভ, আবার নেগেটিভ হতেও পারে। যাই হোক, এই জন্য ইস্যুর মধ্যে নিয়েছি, ক্রাইসিসের মধ্যে নিয়েছি বা ইস্যুর মধ্যে নিয়েছি এই বিষয়গুলোকে। ইউএসএ তালেবান চুক্তি আমি আপনাদেরকে আসলে পড়াচ্ছি না, আমি সহযোগিতা করতেছি। আপনার কাছে বাজার অর্থাৎ বর্তমান ডিজিটাল মার্কেটিং যে বিশাল বই তুলে দিয়েছে, আপনাকে তুলে দিয়েছে সাম্প্রতিকে, এটা আগামী 2 মাসে পড়ে শেষ করতে পারবেন না, 2-3 মাসে পড়ে শেষ করতে পারবেন না। এই 10 দিন 15 দিনের জন্য এই বিশাল বই পড়ার চেতনা আপনার মধ্যে যদি আসে, পরীক্ষা খারাপ হবে। ওই জায়গাটাকে কনসাইজ করে আপনাকে সহযোগিতা করার জন্যই আমার এই প্রচেষ্টা, পিকে জব ক্লাবে এই চেষ্টাটা আমি এই কারণেই করছি। এখন এই যে যুক্তরাষ্ট্র এবং তালেবান চুক্তি, একটা শান্তি চুক্তি, এটা স্বাক্ষরিত হয়, স্বাক্ষরের তারিখ গুরুত্বপূর্ণ, এটা তো জানেন।
29 ফেব্রুয়ারি 2020। আবারও মুখস্থ করবেন এটা। 29 ফেব্রুয়ারি 2020 স্বাক্ষরিত হয়। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো স্বাক্ষরের স্থান। এটা কোথায় স্বাক্ষরিত হয়? এটা দোহায়, কাতারে। কাতারের দোহাতে এটা স্বাক্ষরিত হয়। ইউএসএ এবং তালেবানদের মধ্যে চুক্তি। তাহলে এই চুক্তির মধ্যে আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনটা? আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কবে স্বাক্ষরিত হয়, কোথায় স্বাক্ষরিত হয়। আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় স্বাক্ষরিত হয়। দোহা, কাতার। আমি যেখানে আপনাদেরকে স্টার চিহ্ন দিলাম বা কথা বললাম, এই জায়গাটা আপনাদেরকে বেশি বেশি মনে রাখতে হবে। তালেবানদের পক্ষে যিনি স্বাক্ষর করেন, তালেবান, এই তালেবানদের পক্ষে যিনি স্বাক্ষর করেন তার নামটা বেশি গুরুত্বপূর্ণ। মোল্লা আব্দুল গনি বারদার। মোল্লা আব্দুল গনি বারাদার। নামটা খারাপ, নামটা খারাপ না, মনে থাকবে। মোল্লা আব্দুল গনি বারাদার। বুঝতে পেরেছেন? নামটা আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই আপনাকে নামটা মনে রাখতে হবে। ইউএস এর পক্ষে দরকার নাই মনে রাখার, কারণ আমি দিলে আপনারা পড়বেন, মোটেও প্রয়োজন নাই। মধ্যস্থতাকারী আফগানিস্তান, এটা মনে রাখতে হবে আপনাকে। আফগানিস্তান, মধ্যস্থতাকারী হচ্ছে আফগানিস্তান। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা শুরু করে কবে থেকে, এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে মনে রাখতেই হবে। লিখে রাখেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা শুরু করে, লিখে রাখেন, 9 মার্চ 2020 থেকে। 9 মার্চ 2020 কি করে ইউএসএ আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করে। এই লাইনটা আমার কাছে আমি 5টা স্টার দিলাম, 5টা। এটা আমি 4টা স্টার দিলাম, আর এটা আমি 3টা স্টার দিলাম। ঠিক আছে? মোল্লা আব্দুল গনি বারদার, স্থান দোহা, কাতার। তারিখে আমি গুরুত্ব দেইনি। আর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা শুরু করে 9 মার্চ 2020। আপনাকে এইগুলো মনে রাখতে হবে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন, একটা কথা, মজার কথা হচ্ছে, ডক্টরদের কিন্তু ইম্পর্টেন্ট সাম্প্রতিক এসে গেছে। ইম্পর্টেন্ট টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে, ওই সব টপিক থেকেই আবার আপনাদের প্রশ্ন হবে। বুঝতে পেরেছেন? ভালো ভালো টপিক থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট ছিল। এবার আসেন আমরা ইউএসএ চায়না, যে ইউএসএ চায়না যে বাণিজ্য যুদ্ধ ছিল, আপনারা জানেন এটা স্থির লাভ করেছে। অর্থাৎ ইউএসএ চায়নার যে বাণিজ্য যুদ্ধ ছিল, এটা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। একটা চুক্তির মাধ্যমে এটা এখন স্থির। এটা কিন্তু এখন তাদের মধ্যে যে একটা চুক্তি হয়েছে, এটা কবে হয়, স্বাক্ষরিত হয় কবে, এটা আপনাকে মনে রাখতে হবে। বাণিজ্য যুদ্ধ স্থির লাভ, আপনাকে মনে রাখতে হবে স্বাক্ষর হয় কবে। স্বাক্ষর 15 জানুয়ারি 2020। এইটা আপনাকে মনে রাখতেই হবে, কারণ গত বছর এই বিষয়টাই ছিল সবচেয়ে আলোচনার। আর ওই সময় হচ্ছে আপনাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। অর্থাৎ 15 জানুয়ারি 2020 এই যুক্তরাষ্ট্র চায়নার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়,
আপনাদের পরীক্ষা এরকম মার্চ এপ্রিল মে এরকম সময়ে কিন্তু হওয়ার কথা ছিল। আর যেহেতু হওয়ার কথা ছিল, সেহেতু ওই সময়ের প্রশ্নের সেট যদি আপনাদেরকে 19 তারিখে পরীক্ষায় দিয়ে দেয়, তাহলে এই লাইন পরীক্ষায় আসছে, আপনি লিখে নিয়ে যান অন রেকর্ড। এই লাইন পরীক্ষা আসছে, আপনি লিখে নিয়ে যান। যদি ওই সেট প্রশ্ন পরীক্ষায় আসে, এই স্বাক্ষর হয় হোয়াইট হাউসে। আর হোয়াইট হাউস কোথায় এটা কাউকে বলার দরকার আছে বলে আমি মনে করি না। হোয়াইট হাউস আপনারা জানেন ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্রের স্বাক্ষরকারী ট্রাম্প, এটা আপনারা জানেন, এটা আসবে না পরীক্ষায়। ট্রাম্প এখন বাতিল মাল হয়ে গেছে, এটার দরকার নেই। কিন্তু চায়নার স্বাক্ষরকারীটা খুবই ইম্পর্টেন্ট। চায়নার স্বাক্ষরকারী ছিল লিউ হে। এটা হলো উপপ্রধানমন্ত্রী লিউ হে, উপপ্রধানমন্ত্রী। আই রিপিট, আমি আপনাদেরকে কথাগুলো বলছি, দেখেন। যুক্তরাষ্ট্র চায়না বাণিজ্য যুদ্ধ যে স্থির লাভ করেছে, এর জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি হয় 15 জানুয়ারি 2020। এই স্বাক্ষর হয় হোয়াইট হাউসে ওয়াশিংটনে, এবং চায়নার পক্ষে যিনি স্বাক্ষর করেন তার নাম হচ্ছে লিউ হে। এই লিউ হে হচ্ছে চায়নার উপপ্রধানমন্ত্রী। একটু এক্সেপশনাল, আপনি এক্সপেক্ট করতে পারেন এটা চায়না প্রেসিডেন্টের করার কথা ছিল, কিন্তু চায়না প্রেসিডেন্ট না। অর্থাৎ অপশনে কিন্তু ওই চায়না প্রেসিডেন্টের নামও থাকবে। এই ট্রাপে কিন্তু পাও দেওয়া যাবে না। লিউ হে উপপ্রধানমন্ত্রী। কেন এটার প্রতি আমি গুরুত্ব দিলাম? কারণ এটা ছিল গত বছরের সবচেয়ে আলোচিত বিষয়। আমরা জানি যে যুক্তরাষ্ট্র চায়না বাণিজ্য যুদ্ধ খুব একটা কঠিন জায়গা দখল করে নিয়েছিল, কঠিন একটি অবস্থা তৈরি করেছিল, এটা আপনারা জানেন। দেখেন, আমরা এই আলোচনাটা করলাম। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের যে অভিশংসন, এটা ইম্পর্টেন্ট না, তারপরও দিচ্ছি। ট্রাম্পের অভিশংসন, কারণ ট্রাম্পের অভিশংসন হয় নাই, আসলে অভিশংসনের প্রশ্ন তুলছে। তো যেহেতু অভিশংসন হয় নাই, আমি অভিশংসন নিয়ে পিলিতে এখন এর 14 গোষ্ঠী আপনাকে পড়ায় পণ্ডিত বানাইতে চাই না। আর ম্যাক্সিমামই হচ্ছে পণ্ডিত বানাইতে চায়, আবার নিজেও হইতে চায়। আমার দরকার নাই, আমার পিলি পাস করা দরকার। পিলি পাস করেন, অভিশংসন নিয়ে আলোচনা করা যাবে, সমস্যা নেই। ট্রাম্পের যে অভিশংসন, ট্রাম্প দুইবার অভিশংসনের জন্য এখানে হয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ না। একটা হলো 18 ডিসেম্বর 2019, এটা প্রথমবার, এই তারিখ মুখস্থ করতে হবে না, 2019। আর 13 জানুয়ারি এটা সর্বশেষ, 2021। 13 জানুয়ারি 2021, এই যে এটা প্রথম আর এটা দ্বিতীয়বারের মতো অভিশংসনের প্রশ্ন তুলে। এখানে একটা তারিখ, এই অভিশংসনের জন্য ভোটাভুটি হয়, অর্থাৎ সিনেটে ভোটাভুটি হয়। এই যে সিনেটে যে ভোটাভুটি হলো, এটা হয় 5 ফেব্রুয়ারি 2020। এই যে ভোটাভুটি হলো, এটা হয় 5 ফেব্রুয়ারি 2020। এবং ট্রাম্পকে দায় মুক্তি দেওয়া হয়। এই অভিশংসন নামক যে প্রশ্ন উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে, এখান থেকে ট্রাম্পকে দায় মুক্তি দেওয়া হয়। অর্থাৎ ট্রাম্পের যে অভিশংসন, এই ট্রাম্পের অভিশংসনের জন্য ভোটাভুটি হয় সিনেটে 5 ফেব্রুয়ারি 2020। 5 ফেব্রুয়ারি 2020 তাকে দায় মুক্তি দেওয়া হয়। আর দ্বিতীয়বারের মতো আর প্রশ্ন তুললেও, এরপরে তো আপনারা ঘটনা সবার জানা, মার্কিন নির্বাচন হয়েছে, ট্রাম্প পরাজিত হয়েছে। তো ট্রাম্প পরাজিত হলো, এখন ক্ষমতা জো বাইডেন গ্রহণ করেছে, আর এটা নিয়ে কোনো আলোচনা নেই। ট্রাম্পের অভিশংসনের পর আমরা যে আলোচনা করব, আপনাদের একটু আগে যুক্তরাষ্ট্র এবং চায়না বাণিজ্য যুদ্ধ দেখিয়েছি। যুক্তরাষ্ট্র চায়না, আপনারা একটু আমাকে বলতে পারেন যুক্তরাষ্ট্রের সাথে আরেকটা দেশে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, দেশটার নাম কি? যুক্তরাষ্ট্র চায়না বাণিজ্য যুদ্ধ, এটা পুরাতন একটা বিষয়,
কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আরেকটা দেশের নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, সেই দেশটির নাম কি? ভেরি ইম্পর্টেন্ট, একটু কেউ বলতে পারবেন? উত্তর দেন তো। যুক্তরাষ্ট্রের সাথে, শোনেন, আমি সাম্প্রতিক ক্লাস নিচ্ছি পিকে জব ক্লাবে, এটা আমার দায়বদ্ধতা। এখানে অনেক প্রাইভেট স্টুডেন্ট আছে আমার সিক্রেট গ্রুপে, তাদের ওখানে আমি সাম্প্রতিক নেই। এই সাম্প্রতিক ক্লাসটা সবার জন্য ওপেন রাখা হয়েছে, অর্থাৎ তারাও করতে পারবে, সবাই করতে পারবে। ক্লাস নিচ্ছি, অবশ্যই আপনাদের এই ক্লাসটা আমি এই যেহেতু প্রাইভেট ব্যাচ করিয়েছি, এই প্রাইভেট ব্যাচের মতো করেই গুরুত্ব দিয়ে পড়ানো হবে। এবং অলরেডি 43তম ব্যাচের একটা ক্লাস হয়েছে, শুরু হয়েছে আর কি। আপনার চাইলে যে 43তম বিসিএস এর ভালো প্রস্তুতি নেবেন, 70 মার্কের বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এবং নৈতিকতা, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে এন্ট্রি হতে পারেন। আপনি ভর্তি হলে ঠকবেন না, অন্ততপক্ষে আমি প্রলয় আপনাকে টেবিলে বসিয়ে রাখবো, এইটুকু আপনি নিশ্চয়তা লাভ করতে পারেন। কানাডা, অনেকেই উত্তর দিয়েছে কানাডা, উত্তর সঠিক হয়েছে। এই লাইনটা মনে রাখলেই হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে বাণিজ্য যুদ্ধে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে? তাহলে উত্তর দিবেন কি? কানাডা উত্তর দিবেন। ইথিওপিয়া ও মিশরের মধ্যে একটা দ্বন্দ্ব, ইথিওপিয়া ও মিশর, এই ইথিওপিয়া ও মিশরের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এটা হলো রেনেসাবাদ নিয়ে। আপনি একটা লাইন মনে রাখবেন যে ইথিওপিয়া ও মিশরের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা কি নিয়ে? রেনেসাবাদ নিয়ে। এটা হলো নীল নদের একটা শাখা নদী, ব্লু লাইনের উপরে। নীল নদের শাখা নদী, ব্লু লাইনের উপর, নীল নদের শাখা নদী ব্লু লাইনের উপর। এই যে ইথিওপিয়া ও মিশরের মধ্যে একটা বাঁধ, যে বাঁধের নাম হচ্ছে রেনেসা। এই রেনেসা বাঁধ আপনাকে মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। ইথিওপিয়া ও মিশরের মধ্যে সম্প্রতি যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, কোনটিকে কেন্দ্র করে? আপনি উত্তর দিবেন রেনেসা বাঁধ। আমরা এখন কিছু অভ্যুত্থান দেখব, কিছু অভ্যুত্থান ঘটেছে অলরেডি। প্রথমে যে অভ্যুত্থানটি দেখব সেটা হলো মালি, আফ্রিকার দেশ। এই মালিতে সেনা অভ্যুত্থান ঘটে। তাহলে আপনি তারিখ মনে রাখবেন, বা পরীক্ষা আসতে পারে নিম্নের কোন দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটিয়েছে। এখন সেনা অভ্যুত্থান মায়ানমারেও ঘটছে, মালিতেও ঘটছে। তাহলে আপনাকে মালি এবং মায়ানমার এটা মনে রাখতে হবে। মালি এবং মায়ানমার বা মিয়ানমার আপনাকে মনে রাখতে হবে। মালিতে সেনা অভ্যুত্থান ঘটে 18ই আগস্ট 2020। এর চেয়ে বেশি মালি নিয়ে আর কোনো কিছু পড়াবো না, গুরুত্বপূর্ণ না, কিন্তু মিয়ানমারের সেনা অভ্যুত্থান গুরুত্বপূর্ণ, সেটি আলোচনা করবো আমরা এখন। মালিতে এই সেনা অভ্যুত্থান ঘটে 18ই আগস্ট 2020, এটি আপনাকে মনে রাখতে হবে। আমরা এখন মিয়ানমারের সেনা অভ্যুত্থান পড়াবো আপনাদেরকে। আপনারা জানেন সম্প্রতি এটা ঘটেছে, মিয়ানমারে সেনা অভ্যুত্থান। প্রথমত সময়টা খুব গুরুত্বপূর্ণ, বা তারিখ, সময় না, তারিখটা খুব গুরুত্বপূর্ণ। মিয়ানমারে যে সেনা অভ্যুত্থান হয়েছে, এই একটু বলেন তো কবে হয়েছে দেখি, কে কে উত্তর দিতে পারে? এটা তো পরীক্ষায় এসে রয়েছে, আসতেই পারে, খুবই ইম্পর্টেন্ট। দেখি মিয়ানমারের সামরিক অভ্যুত্থান কবে হয়েছে, তারিখটা লিখেন তো, দ্রুত লিখেন। মিয়ানমারের সেনা অভ্যুত্থান কবে হয়েছে, দ্রুত লিখেন, দেখি তারিখটা লিখেন। আপনারা জানেন এই অভ্যুত্থানে অং সান সুচি এবং উইন মিন্ট, যিনি রাষ্ট্রপতি উইন মিন্ট, ইনি সহ অন্যরা গ্রেপ্তার হয়। আচ্ছা, 1 ফেব্রুয়ারি 2021। থ্যাংক ইউ সো মাচ। আপনারাই তো পিলি টিকবেন, বোঝেন না? যদি বই দেখে না বলে থাকেন, বই দেখে বললেও যে টিকবেন না তা না, এমনি বললাম আর কি। 2021, 1 ফেব্রুয়ারি 2021 মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।
তারিখটা আপনাদেরকে মনে রাখতেই হবে। এই সেনা অভ্যুত্থানের যিনি নায়ক এবং বর্তমান যিনি ক্ষমতা গ্রহণ করেছেন, এই সেনা অভ্যুত্থানের যিনি নেতা, তার নামটাও কিন্তু গুরুত্বপূর্ণ, জেনারেল মিন অং। জেনারেল মিন অং হ্লাইং। এই নামটা একটু বিদঘুটে, কিন্তু মনে রাখতে হবে। আর বিদঘুটে নাম হওয়ার কারণেই কিন্তু এখন সবার মুখস্থ হচ্ছে, কারণ জেনারেল মিন অং হ্লাইং অর্থাৎ মিয়ানমারের সম্প্রতি সেনা অভ্যুত্থানের যে নেতা বা নায়ক যিনি এটা ঘটিয়েছেন, তার নাম হচ্ছে জেনারেল মিন অং হ্লাইং। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, তাহলে এই যে ঘটলো, ফলাফল কি ঘটলো? ফলাফল ঘটলো, আর একজন লিখছে 2 ফেব্রুয়ারি, না, প্রথম 1 ফেব্রুয়ারি মিয়ানমারে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? প্রশ্ন আসবে কোন দেশে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে, আপনি উত্তর দিবেন মিয়ানমারে। প্রশ্ন হবে মিয়ানমারের সেনা অভ্যুত্থান ঘটে কার নেতৃত্বে, আপনি উত্তর দিবেন জেনারেল মিন অং হ্লাইং। প্রশ্ন হবে মিয়ানমারে কবে সেনা অভ্যুত্থান ঘটে, আপনি উত্তর দিবেন 1 ফেব্রুয়ারি 2021। চমৎকার। এর বাইরে আর প্রশ্ন হবে না। এর বাইরে আমি দেখেছি, নেট দেখেছি, যথেষ্ট দেখেছি। এর বাইরে আর আপনার কোনো টেনশন করার দরকার নাই। একটা ঘটনা ঘটে গেছে, বিস্তারিত আলোচনা করব না। 2020 সালে একটা পরীক্ষা আসছে, কোন দেশে 1 সপ্তাহে 3 রাষ্ট্রপতির পরিবর্তন হয়েছে? কোন দেশে? একটু কমেন্টসের মাধ্যমে উত্তর দেন। এটা 2020 সালের প্রশ্ন, অলরেডি পরীক্ষায় আসছে। কোন দেশে 1 সপ্তাহে 3 রাষ্ট্রপতির পরিবর্তন বা বদল হয়েছে? একটু উত্তর দেন। 2020 সালে এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, এটা একটু উত্তর দেন। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনায় যাব। উত্তর দিয়েছে একজন পেরু, এক ভাই উত্তর দিয়েছে পেরু। থ্যাংক ইউ সো মাচ পেরু, ভালো উত্তর দিয়েছেন। এটা আবার হতে পারে প্রশ্ন। তো গাম্বিয়া, আমরা এখন পড়ব গাম্বিয়া ঐতিহাসিক জয়। আর গাম্বিয়ার ব্যাপারটা বলার সাথে বুঝতে পেরেছেন মায়ানমার ইস্যু, রোহিঙ্গা ইস্যু। আপনারা জানেন যে এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে ওআইসির পক্ষে মামলা দায়ের করে গাম্বিয়া, আফ্রিকার দেশ গাম্বিয়া। আপনাকে উত্তর দিতে হবে গাম্বিয়ার পরে আরেকটা দেশ মামলা করেছে, সেই দেশের নাম কি? দেখে একটু উত্তর দেন। গাম্বিয়ার পরে আরেকটা দেশ মামলা করেছে, সেই দেশটির নাম কি? একটু উত্তর দেন, উত্তর আশা করতেছি। গাম্বিয়ার পরে আরেকটা দেশ মামলা করেছে, সেই দেশটির নাম কি? আনসার প্লিজ। গাম্বিয়া সবাই জানি আমরা, বোঝেন নাই? এই যে যেমন পরীক্ষায় আসলো যে সিবিএফ এর বর্তমান সভাপতি সবাই পড়ে গেছে, তারা মানে বর্তমান সভাপতি তো বাংলাদেশ, তার আগে কে সভাপতি ছিল, কোন দেশ সভাপতি ছিল? যাই হোক, এরকম সাবেকটাও আপনাকে দেখতে হবে, পরেরটাও আপনাকে দেখতে হবে। গাম্বিয়া সবার জানা। উত্তর দিয়েছে কানাডা, উত্তর ভুল। জোবাইদা নাজিয়ার মালদ্বীপ, জুবাইদা নাজিয়ার উত্তর সঠিক। থ্যাংক ইউ সো মাচ, আমরা সঠিক উত্তর পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে রয়েছে, আপনার জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে ঠিক আছে সাবান। আচ্ছা, মালদ্বীপ আবার উত্তর দিয়েছে মাকসুদা আক্তার খান, মালদ্বীপ। থ্যাংক ইউ। মালয়েশিয়া উত্তর হবে না, কানাডা উত্তর হবে না, মালদ্বীপ উত্তর হবে। থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন গাম্বিয়ার যে ওআইসির পক্ষে গাম্বিয়া যে মামলা করে, এই যে মামলা দায়ের করে 11 নভেম্বর 2019 এই মামলা দায়ের করে। আর এই মামলার রায় হয় 23 জানুয়ারি। এই তারিখটা মনে রাখতে হবে, 23 জানুয়ারি 2020। 23 জানুয়ারি 2020 মনে রাখতে হবে। মামলা করে 11 নভেম্বর 2019, আর এই মামলার রায় হয় 23 জানুয়ারি 2020। এই সময় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস
আইসিজে এর প্রেসিডেন্ট ছিলেন যিনি এই মামলার রায় দেন আব্দুল কুয়াই কি নাম রে ভাই, আব্দুল কুয়াই আহমেদ ইউসুফ। আব্দুল কুয়াই আহমেদ ইউসুফ কি লিখছে, বুঝিনি আপনার কথা। যাই হোক, আব্দুল কুয়াই আহমেদ ইউসুফ। যারা প্রাইভেট ব্যাচে আসতে চান যোগাযোগ করতে পারেন 01761756928 এই নাম্বারে। প্রাইভেট ব্যাচে আসতে চাইলে, প্রাইভেট পড়ানো হচ্ছে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, জিওগ্রাফি, এথিক্স, ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স। আপনাদের আগে 41তম বিসিএস এর 14টি ব্যাচ শেষ করা হয়েছে। 43 এর প্রথম ব্যাচ শুরু হয়েছে, অর্থাৎ 15তম ব্যাচ শুরু হয়েছে। আপনারা আসতে পারেন। আপনারা আমার একটি বই রয়েছে, আপনারা জানেন বেসিক জিকে। এইটুক বিজ্ঞাপন তো দিতেই পারি যেহেতু পরিশ্রম করতেছি, তাই না? এই বেসিক জিকে বইটি রয়েছে। এখানে বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল এবং নৈতিকতা। এটা 41 বলে কোনো কথা না, এটা 43ও করতে পারবেন, 41ও করতে পারবেন। এটা সম্পূর্ণ একটা বেসিক বই। আপনি এই 4 সাবজেক্টের বই বাজার থেকে কিনতে হলে 4 সাবজেক্ট না, আমি বলবো সাম্প্রতিক সহ 5টা, আপনার 1000 টাকার বেশি লাগবে, 1000 টাকার বেশি লাগবে। এই বইটা আপনি মাত্র 300 টাকায়, অর্থাৎ আপনার একদিকে টাকা সেভ হলো। ছাত্র জীবনে টাকা সেভ করাটা খুবই জরুরি, কারণ অনেকেই হচ্ছে দুপুরের মিল বন্ধ করে বই কিনে। আমি জানি যারা বউ কম তারা দুপুরের মিল বা রাতের মিল অফ করে অনেকে আছে বই কিনে। আর তারা এই যে কষ্ট করে যে বই কিনে ছাত্র জীবনে, এই টাকাটা তাদের নানান কারণে নষ্ট হয়। এই ডিজিটাল মার্কেটিংয়ের যুগে নানান ধরনের কথাবার্তা, নিজেদের ফেক আইডি ইউজ করে বইয়ের ভালো প্রশংসা করা, নিজেদের ফেক আইডি ইউজ করে অন্যকে উদ্বুদ্ধ করা, এইগুলো করার কারণে বাজারে এক প্রকার অর্থাৎ খুব মেধাবী এবং গরিব ছাত্রছাত্রী ঠকছে। আশা করি আমার এই বইটি আপনারা সংগ্রহ করবেন। আমি এত চটকদারি বিজ্ঞাপনও করব না, মিথ্যা কথাও বলবো না আপনাকে। আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে বা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে লাইব্রেরির নাম বলে দিব। আপনি যোগাযোগ করে সেই লাইব্রেরিতে আপনি বইটি দাঁড়িয়ে 2-3 মিনিট দেখতে পারেন। আমি নীলক্ষেতে দাঁড়িয়ে দেখেছি, কেউ যদি এই জাতীয় 70 মার্কের আরও বই আছে বাজারে, সেইগুলি আর এইটি খোলার পর আমি নীলক্ষেতের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কেউ এই বই না নিয়ে যায় নাই। যে বই কিনতে আসছিল সেই বই কিনে নাই, এই বই কিনে নিয়ে চলে গেছে। আমি কোনো গল্প দিচ্ছি না, আপনিও বাস্তবে বুঝবেন বইয়ের মধ্যে যে সুশৃঙ্খলভাবে সাজানো গোছানো কন্টেন্টগুলো রয়েছে এবং বেসিক নামের যে সার্থকতা অর্থাৎ বেসিক জিকে, সেটির সেটি ভেতরে ঘটানো হয়েছে সম্পূর্ণরূপে, অর্থাৎ বেসিক আলোচনায় করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু বিজ্ঞাপন দিলাম, এখন আবার ক্লাসে ফিরে যাব। আপনারা চাইলে বইটি দেখতে পারেন। এবার আসেন তাহলে, প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কুয়াই আহমেদ ইউসুফ। এই বিচার কার্যে অংশ নেয় 17 জন বিচারপতি ছিল কয়জন? 17 জন। কেন? কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারপতি হলো 15 জন, যাদের মেয়াদ হচ্ছে 9 বছর করে। এটা কিন্তু মোটামুটি আমাদের সবার জানা। আচ্ছা, থ্যাংক ইউ মৌলি। ভালো রেজাল্ট করো, ভালো করো, এটা প্রত্যাশা রইল। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে বিচারপতি 17 জন ছিল, কারণ মিয়ানমারের পক্ষে একজন ছিল, গাম্বিয়ার পক্ষে একজন ছিল, আর এই আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের 15 জন, এই 17 জন ছিল এখানে বিচারক। তো এখানে সবচেয়ে যে নামটি খুবই সবার কাছে প্রিয়, সেই নামটি আমরা একটু পরে দিচ্ছি। মায়ানমারের পক্ষে কে ছিল এটা আগে আমরা নেই।
মায়ানমারের পক্ষে ছিল ক্রিস্টোফার স্টোকার। ক্রিস্টোফার স্টোকার, যদিও আসবে না এই নামটা, তারপরে ক্লাসের সাথে দিলাম। যে নামটা পরীক্ষায় আসবে সেটা হলো গাম্বিয়ার পক্ষে, খুবই জনপ্রিয় একটা নাম, গাম্বিয়ার পক্ষে, এবং অনেকের প্রিয় নাম এটা, বিচারমন্ত্রী আবু বকর তাম্বাদুর। আবু বকর, এবং আমার বইয়ে দেখবেন ছবিও দিয়ে দিয়েছি, এই বিচারপতি আবু বকর তাম্বাদুর। আবু বকর তাম্বাদুর সে কি গাম্বিয়ার বিচারমন্ত্রী, বিচারমন্ত্রী, আইনমন্ত্রী না কিন্তু, কি মন্ত্রী? বিচারমন্ত্রী। প্রেসিডেন্টের মেয়াদ 3 বছর। কি নাম? আচ্ছা 3 বছর, হ্যাঁ, আলফা 3 বছর। ওকে, তাহলে দেখেন আমরা বিচারমন্ত্রীর কথা বললাম, আবু বকর তাম্বাদুর, এই হচ্ছেন বিচারমন্ত্রী। যদি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি। গাম্বিয়ার পক্ষে দুইটি দেশ সমর্থন করে, যে দুইটি দেশ সমর্থন সবার কাছে একটু বিস্ময়কর ছিল, অবাক ছিল, সেই দুইটা দেশ, একটা হচ্ছে নেদারল্যান্ডস আর একটা হচ্ছে কানাডা। অর্থাৎ আপনি মনে রাখবেন, গাম্বিয়ার পক্ষে যে দুইটি দেশ সমর্থন করে, একটি দেশ হচ্ছে নেদারল্যান্ডস আর একটি দেশ হচ্ছে কি কানাডা। আর প্রথমে যে প্রশ্নটা করছিলাম, গাম্বিয়ার পর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে কোন দেশ মামলা করে, উত্তর সঠিক দিয়েছিল মালদ্বীপ, উত্তরটা সঠিক ছিল। তাহলে দেখেন শেষ হলো আমাদের যে নেগেটিভ মানে বিষয়গুলো ছিল, ক্রাইসিস অর্থাৎ ওয়ার্ল্ড ক্রাইসিস যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আমরা শেষ করলাম। সব শেষ করার দরকার আছে কি? এই মুহূর্তে সব শেষ করার দরকার নাই, অবশ্যই 43-এর জন্য আপনাকে সব শেষ করতে হবে, কারণ কন্টেন্টগুলো, অতিরিক্ত কন্টেন্ট খুব একটা দেইনি, আপনাকে পড়তে হবে। আর যে জায়গাটা আপনার পড়তে ইচ্ছা হবে না, একটু এমসিকিউগুলো দেখে নেবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, কারণ হচ্ছে পাবলিক গ্রুপ এই ক্লাস আরও অনেকেই দেখবে। আপনারা এখন 100-150 জন দেখেছেন, এরপরে আরও অনেকেই দেখবে, সময় করে দেখবে। রেকর্ডিং রাখবো, রেকর্ডিং ডিলেট হবে না, আর বেশি লং হলে টেনে দেখতে কষ্ট হয়ে যাবে। এজন্য আজকে আর নয়, আগামীকাল অবশ্যই ক্লাসে আসবো। আগামীকাল আন্তর্জাতিকের বাকি অংশ থাকবে। আমরা 3টা কন্টেন্টে ভাগ করেছি আন্তর্জাতিককে, আর 3টা বাংলাদেশ। এই 6টি ক্লাস আপনাদের অনুষ্ঠিত হবে। এই 6টি ক্লাসের মধ্যেই আপনাদের সাম্প্রতিক বিষয়গুলির চমৎকার একটা প্রস্তুতি, অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক মিলে 8-10টি প্রশ্ন হতে পারে, সেটি আপনাদের সুসম্পন্ন করা হবে। আমার জন্য অবশ্যই প্রার্থনা করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিচারমন্ত্রী আইনমন্ত্রীর পার্থক্য এখানে নাই, ওই দেশে এটাকে, ওই দেশের পদ হচ্ছে বিচারমন্ত্রী। আবারও আসলাম এক ভাইয়ের প্রশ্ন। থ্যাংক ইউ নাজিয়া। আমাদের দেশে যেমন আইনমন্ত্রী আছে, ওদের বিচারমন্ত্রী, অর্থাৎ ওদের এটা পোস্ট, সৃষ্টি করা পোস্ট। যাই হোক, ভালো থাকেন, শুভরাত্রি।